প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। শুরু করতে যাচ্ছি পরিসংখ্যান প্রথম পত্র থেকে আলোচনা। আমরা দ্বিতীয় অধ্যায় থেকে পড়াচ্ছিলাম গণসংখ্যা নিবেশন। গণসংখ্যা নিবেশনের আজকে সর্বশেষ ক্লাস। গণসংখ্যা নিবেশন আমরা যদিও শেষ করে ফেলছি, কিন্তু কিছু প্রাসঙ্গিক কিছু সংজ্ঞা, কিছু টার্ম তোমাদের সাথে আলোচনা করা বাকি ছিল গত ক্লাসে। তো আমরা সেটা নিয়ে আজকে কথা বলবো, আজকে পুরো ক্লাসটা জুড়ে, এবং তোমাদের সমস্যা নিয়ে কথা বলবো। তোমাদের যে ধরনের কোনো সমস্যা যদি আগে বিগত ক্লাসগুলোতে হয়ে থাকে, আজকে তার নিয়ে কথা বলতে চাই, তোমরা তোমাদের সমস্যাগুলো কমেন্টে লেখো। ক্লাসটা শেষের দিকে আমরা তোমাদের কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব। তো আমি সাথে আছি মোহাম্মদ মানিক হোসেন, প্রভাষক পরিসংখ্যান, রাজশাহী কলেজ, রাজশাহী। আসো আমরা আমাদের মূল ক্লাসের দিকে অগ্রসর হই। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়ের শিরোনামটা রেখেছি গণসংখ্যা নিবেশন বিষয়ক কতিপয় প্রাসঙ্গিক সংজ্ঞা। অর্থাৎ আমরা গত ক্লাস পর্যন্ত যা পড়েছি তার ছাড়াও আরো কিছু কতিপয় ট্রাম বা বিষয়গুলা আমরা ব্যবহার করে থাকি গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা সারণীতে। তো সেই বিষয়গুলা কি এবং কিভাবে সেটা করতে হয়, কখন ব্যবহার করতে হয়, সে নিয়ে আলোচনা করার ইচ্ছা আজকে। তো প্রথমে যেটা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু, মিড ভ্যালু অফ ক্লাস আর মিড পয়েন্ট অফ ক্লাস। শ্রেণীর মধ্যবিন্দু তোমরা এটি আগেও মানে ইতিপূর্বেও নাম শুনে থাকবে, তোমরা এসএসসিতে পড়ে থাকবে, শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করে থাকবে। তো এই বিষয়টা কি একটু আমরা বোঝার চেষ্টা করি। কোন শ্রেণীর নিম্নসীমা ও উচ্চসীমার সমষ্টিকে 2 দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে উক্ত শ্রেণীর মধ্যবিন্দু বলে। আমরা জানি আমাদের শ্রেণী হচ্ছে কোনো একটা, যদি আমরা শ্রেণী ব্যাপ্তি যখন নিয়ে কাজ করি, শ্রেণী ব্যাপ্তিতে বা শ্রেণী ব্যবধান বা শ্রেণী সীমা যখন আমাদের থাকে, তখন তার দুইটা সীমা থাকে। একটা নিম্ন সীমা থাকে, লোয়ার লিমিট, আর একটা হচ্ছে উচ্চ সীমা থাকে, যেটাকে আমরা আপার লিমিট বলি। তো লোয়ার লিমিট এবং আপার লিমিট এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে পরে যা পাওয়া যায় সেটাই কে বলা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। শ্রেণী মধ্যবিন্দু কোন শ্রেণীর কেন্দ্রীয় মান, কোন শ্রেণীর কেন্দ্রীয় মান। আমরা তাহলে পরে যদি গাণিতিকভাবে শ্রেণী মধ্যবিন্দুর কথা বলতে চাই, তাহলে পরে শ্রেণীর নিম্নসীমা প্লাস শ্রেণী উচ্চসীমা ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। তো আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি। দেখো, উদাহরণস্বরূপ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি এবং শ্রেণীর মধ্যবিন্দু। শ্রেণী ব্যাপ্তি আমরা তোমরা দেখতে পাচ্ছ 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এই যে শ্রেণী ব্যাপ্তিগুলো আছে। অর্থাৎ এখান থেকে আমরা 10 যোগ 20 করেছি, তা ডিভাইডেড করেছি, 2 দিয়ে ভাগ করেছি, সেটা হচ্ছে যে 15। তারপরে আমরা আবার হচ্ছে যে পরেরটা করেছি যে 20 যোগ 30, বা এটা আমরা যদি এখানে বোর্ডে একটু লিখে দেখাই তাহলে পরে তোমাদের বুঝতে আরো মনে হয় সুবিধা হবে। এখানে দেখো আমাদের হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, প্রথমে থাকবে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি থাকবে। এটা আমাদের থাকে প্রতি, আমরা যখন গণসংখ্যা নিবেশন প্রস্তুত করেছি বা যা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন যখন প্রস্তুত করেছি, তখন ছিল হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। প্রথম যে কলামটা থাকতো সেটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, পরবর্তী কলাম যেটা থাকতো সেটা হচ্ছে টালি চিহ্ন। তো আমরা শ্রেণী ব্যাপ্তি নিয়ে এখন কথা বলতে চাই। আমরা শ্রেণী ব্যাপ্তি থেকে শ্রেণী মধ্যবিন্দু শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে চাই। মনে করেন শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30 এবং 30 থেকে 40, এই হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। এই শ্রেণী ব্যাপ্তি থেকে আমরা শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করব। শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? 10 যোগ 20 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 15। 10 এখানে দেখো, 10 এটা হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা, এই যে এইটাকে আমরা বলছি শ্রেণীর নিম্ন সীমা, এবং 20 এটা হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা। শ্রেণী উচ্চ সীমা এবং শ্রেণীর নিম্ন সীমা এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করা মানে হচ্ছে কি, এটা আর কিছুই না, গাণিতিক গড়, যেটা আমরা এখনো তোমাদের শেখাই নাই, আমাদের আলোচনায় আসে নাই। তো আমরা এটা পরবর্তীতে বলবো, গাণিতিক গড় নিয়ে কথা বলবো। তো এটা আমরা করলাম, এখানে যেটা পেলাম সেটা হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু। ঠিক তেমনি ভাবে এটা করা যেতে পারে 20 যোগ 30 ডিভাইডেড বাই 2 সমান কত হবে? 25। তারপর এখানে 30 যোগ 40 ডিভাইডেড বাই 2 সমান সমান হচ্ছে 35। এটাই হচ্ছে আমাদের শ্রেণী মধ্যবিন্দু। এখানে দেখো, তারপরে এটাকে এই 30টা হচ্ছে, এই 30টা হচ্ছে নিম্ন সীমা এবং এই 40টা হচ্ছে উচ্চ সীমা। এখানে 20 হচ্ছে নিম্ন সীমা এবং 30 হচ্ছে উচ্চ সীমা। অর্থাৎ কোন শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমাকে যোগ করে, যেহেতু দুইটা সংখ্যা যোগ করলাম, দুইটা সংখ্যাকে যোগ করার জন্য এখানে 2 দিয়ে ভাগ। এখানে 2 কোথা থেকে আসলো? 2 আসলো যেহেতু দুইটা সংখ্যা যোগ করেছি,
যার কারণে 2 দিয়ে ভাগ করে যেটা পাবে সেটাই হবে হচ্ছে আমাদের শ্রেণীর মধ্যবিন্দু। তো শ্রেণী মধ্যবিন্দু সংক্রান্ত এটা ছিল আমাদের কথাবার্তা শ্রেণী মধ্যবিন্দু। এখন কথা হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু কেন নির্ণয় করি, শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করার উদ্দেশ্য কি বা কি কাজে লাগে এটা আমাদের। এটা হচ্ছে যে শ্রেণী মধ্যবিন্দু আমাদের তৈরি করতে যে জন্য আমাদের এটা শ্রেণী মধ্যবিন্দু তৈরি করতে হয় সেটা হচ্ছে যে আমরা যখন গাণিতিক গড় নির্ণয় করি অবিচ্ছিন্ন নিবেশনের বা গণসংখ্যা নিবেশনের গাণিতিক গড় নির্ণয় করতে চাই যখন, তখন আমাদেরকে আমাদের গাণিতিক গড় নির্ণয় করতে গেলে পরে তখন আমাদেরকে শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে হয়। পরিমিত ব্যবধান বা আদর্শ বিস্তৃতি নির্ণয় করতে গেলে পরে আমাদের তখন শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে হয়, বা ভেদাঙ্ক নির্ণয় করতে গেলে আমাদের শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে হয়। কারণ হচ্ছে সূত্রটা গাণিতিক গড়ের সূত্র যেরকম থাকে, তো আমরা যদি গাণিতিক গড়ের সূত্রটা লিখি xi ডিভাইডেড বাই n, তো xi এখানে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে কিন্তু আমাদের xi তো দেওয়া নাই, যার কারণে শ্রেণী মধ্যবিন্দুকে আমরা xi দিয়ে প্রকাশ করে থাকি এবং সেই xi হচ্ছে এই যে 15 25 35 এগুলা হচ্ছে xi, এটা যদি x1 বলি এটাকে x2 এটাকে x3, যার কারণে আমাদের এই ধরনের নিবেশন যদি শ্রেণী ব্যাপ্তি দিয়ে যদি কোনো নিবেশন দেওয়া থাকে তাহলে সেই নিবেশনকে আমাদের গাণিতিক গড়, পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক ইত্যাদি নির্ণয় করতে গেলে পর আমাদের করতে হয় এই শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করে শ্রেণী ব্যাপ্তি থেকে শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করার প্রয়োজন হয়। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী যে টার্মটা আমাদের সামনে আছে সেটা নিয়ে আমরা কথা বলতে চাই। এখন আসি আমরা গণসংখ্যার ঘনত্ব বা ডেনসিটি অফ ফ্রিকোয়েন্সি। গণসংখ্যার ঘনত্ব বলতে আমরা কি বুঝি, কোন শ্রেণীর গণসংখ্যাকে উক্ত শ্রেণীর শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে ওই শ্রেণীর গণসংখ্যার ঘনত্ব বলে। একটু খেয়াল করো, কোন শ্রেণীর গণসংখ্যাকে উক্ত শ্রেণীর শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে ওই শ্রেণীর গণসংখ্যার ঘনত্ব বলে। অর্থাৎ এটি কোনো শ্রেণীর গণসংখ্যার ঘনত্ব নির্দেশ করে। গণসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝা যাবে, গণসংখ্যার ঘনত্ব ইকুয়াল টু কোন শ্রেণীর গণসংখ্যা ডিভাইডেড বাই ওই শ্রেণীর শ্রেণী ব্যবধান। অসম শ্রেণী ব্যাপ্তি বিশিষ্ট নিবেশনের লেখের মাধ্যমে উপস্থাপন করতে গণসংখ্যার ঘনত্ব ব্যবহার করা হয়। এখন দেখো আমরা বলেছি গণসংখ্যা শ্রেণী ব্যবধান সবসময় আমরা এই যে এখানে তোমরা বোর্ডে দেখতেছো শ্রেণী ব্যবধান এখানে দেখো সবসময় সমান। এখান থেকেই তোমরা একটু দেখো যে এখানে শ্রেণী ব্যবধান নির্ণয় করা তোমাদেরকে আমি গত ক্লাসে শিখাইছিলাম যে শ্রেণী ব্যবধান কিভাবে নির্ণয় করতে হয়। আমরা বলেছি পরপর দুটি শ্রেণীর নিম্ন সীমার পার্থক্য, পরপর দুটি শ্রেণীর নিম্ন সীমার পার্থক্য 10 আর 20 এর পার্থক্য কত, পার্থক্য 10 আর হচ্ছে 20 এর পার্থক্য হচ্ছে 10, এটা শ্রেণী ব্যবধান। আবার 20 থেকে 30 এর শ্রেণী ব্যবধান কত, 30 বিয়োগ 20 তার মানে হচ্ছে 10। পরপর দুটি শ্রেণীর নিম্ন সীমার পার্থক্যই হচ্ছে শ্রেণী ব্যবধান। তো তাহলে পরে এখন সবসময় এখানে দেখো সবসময় 10 শ্রেণী ব্যবধান সবসময় 10 আছে, কিন্তু শ্রেণী ব্যবধান সবসময় সমান নাও হতে পারে। শ্রেণী ব্যবধান সবসময় সমান নাও হতে পারে। যদি শ্রেণী ব্যবধান সবসময় সমান না হয় তাহলে আমাদের এই গণসংখ্যার ঘনত্ব বের করতে হয়। কেন, লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে, তথ্য যখন আমরা লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে চাই তখন আমাদের শ্রেণী ব্যবধান অনেক সময় অসমান থাকে। অসমান থাকলে তখন গণসংখ্যার ঘনত্ব বের করে আমরা লেখচিত্র অঙ্কন করে থাকি, যার কারণে আমাদেরকে গণসংখ্যার ঘনত্ব বের করতে হয়। তো আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি যেখানে আমরা একটা উদাহরণ দেখতে যাচ্ছি যেখানে গণসংখ্যার ঘনত্ব বের করতে হবে। গণসংখ্যার ঘনত্ব বের করতে হলে পরে আমাদের কি কি উপাদান লাগবে, গণসংখ্যার ঘনত্ব বের করতে হলে আমাদের লাগবে হচ্ছে গণসংখ্যা এবং তার শ্রেণী ব্যবধান বের করতে হলে অবশ্যই তার শ্রেণী থাকবে, তাই না, শ্রেণী ব্যাপ্তি থাকবে। শ্রেণী ব্যবধান বের করতে হলে আমরা বুঝতে পারছি যে অবশ্যই সেখানে তার একটা শ্রেণী ব্যাপ্তি থাকবে। তাহলে আমরা লিখি শ্রেণী ব্যাপ্তি, তারপর লাগবে কি, আমাদের গণসংখ্যা লাগবে।
গণসংখ্যা লাগবে, তারপর লাগবে আছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান, তারপর হচ্ছে গণসংখ্যার ঘনত্ব। গণসংখ্যার ঘনত্ব, এই কলামগুলো আমাদেরকে তৈরি করতে হবে। এখন শ্রেণী ব্যাপ্তি আমরা নিতে পারি, শ্রেণী ব্যাপ্তি মনে করো যে 10 থেকে 20, 20 থেকে 35, 35 থেকে 65, 35 থেকে 60 নেই, 60 থেকে 95 এর গণসংখ্যা আমরা দিই। এর গণসংখ্যা যদি আমরা দিই মনে করো 30, 60, 150 এবং 105, এটার গণসংখ্যা। এটা কাল্পনিক গণসংখ্যা, আমার ইচ্ছা মতো দিয়েছি, ঠিক আছে। তো এখন শ্রেণী ব্যবধান কত আমাদের, এই যে শ্রেণী ব্যবধানগুলো আমাদের বের করতে হবে। শ্রেণী ব্যবধান দেখো, শ্রেণী ব্যবধান কিভাবে বের করবা, এখানে দেখো শ্রেণী ব্যবধান, আমি শ্রেণী ব্যবধানের কথা বললাম। তো এখন দেখো এখানে শ্রেণী ব্যবধান আমরা কিভাবে বের করতে পারি, দুইটা শ্রেণী ব্যবধান বের করার একটা উপায় তোমাদেরকে আমি বলেছি। আরেকটা হচ্ছে যে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের শ্রেণী ব্যবধান, উচ্চ সীমা এবং নিম্ন সীমার পার্থক্যকেও শ্রেণী ব্যবধান বলা হয়। অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের উচ্চ সীমা এবং নিম্ন সীমার পার্থক্য, উচ্চ সীমা কোনটা 10, উচ্চ সীমা হচ্ছে 20 এবং নিম্ন সীমা হচ্ছে 10, এর পার্থক্য যেটা হবে সেটা হচ্ছে শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে। অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে তারপর এখানে হচ্ছে এটা হচ্ছে 10, তারপর হচ্ছে যে এটা 35 থেকে 20 কত, এটা 15, তাই তো 15, তারপর হচ্ছে 60 থেকে 35 বিয়োগ করলে 25, তারপর হচ্ছে 95 থেকে 60 বিয়োগ করলে 35, এই হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান দেখো প্রতি ক্ষেত্রে সমান নাই, এই ক্ষেত্রে শ্রেণী ব্যবধান অসম। অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে শ্রেণী ব্যবধান ইকুয়াল টু উচ্চ সীমা ডিভাইডেড মাইনাস নিম্ন সীমা। এইটুকু তোমাদেরকে এখানে একটা নোট দিয়ে দিলাম। অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে, অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে শ্রেণী ব্যবধান হবে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। কোন শ্রেণীর শ্রেণী ব্যবধান হবে উচ্চ সীমা ওই শ্রেণীর উচ্চ সীমা মাইনাস ওই শ্রেণীর নিম্ন সীমা। তাহলে পরে আমরা এখান থেকে এভাবে শ্রেণী ব্যবধান বের করলাম। এখন হচ্ছে গণসংখ্যার ঘনত্ব। আমরা গণসংখ্যার ঘনত্ব সমান কি জানি, গণসংখ্যার ঘনত্ব ইকুয়াল টু কি হবে, গণসংখ্যার ঘনত্ব ইকুয়াল টু হবে গণসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান, গণসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান, গণসংখ্যার ঘনত্ব ইকুয়াল টু কি হবে, গণসংখ্যার ঘনত্ব ইকুয়াল টু গণসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। গণসংখ্যা আমাদের আছে, গণসংখ্যা হচ্ছে 30, তারপর হচ্ছে শ্রেণী ব্যবধান হচ্ছে কত 10, তার মানে হচ্ছে কি 3, এখানে গণসংখ্যার ঘনত্ব হবে 3। তারপরটা হবে কি, গণসংখ্যা আছে আমাদের 60, তারপর শ্রেণী ব্যবধান আছে 15, তার মানে হচ্ছে 4। তারপরে আমাদের আছে গণসংখ্যা হচ্ছে 150, তারপর 25, তার মানে হচ্ছে এখানে 6। তারপরে আছে আমাদের কত 105 ডিভাইডেড বাই 35 কত হবে এখানে, তাহলে 105, তারপর এখানে হবে 3। এটাই হচ্ছে গণসংখ্যার ঘনত্ব। তাহলে গণসংখ্যার ঘনত্ব আমরা গণসংখ্যার ঘনত্ব বের করতে হলে পরে আমাদের উপাদান লাগবে, প্রথমে লাগবে শ্রেণীব্যাপ্তি, তারপর হচ্ছে গণসংখ্যা লাগবে এবং তার ওই শ্রেণীব্যাপ্তি থেকে আমাদের কি শ্রেণী ব্যবধান বের করতে হবে। তারপরে আমরা গণসংখ্যার ঘনত্ব বের করতে পারবো। সূত্র কি, গণসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। কোন শ্রেণীর গণসংখ্যা ডিভাইডেড বাই ওই শ্রেণীর শ্রেণী ব্যবধান, কোন শ্রেণীর গণসংখ্যার ঘনত্ব ডিভাইডেড বাই ওই শ্রেণীর শ্রেণী ব্যবধান। এই হচ্ছে আমাদের গণসংখ্যা ঘনত্ব বের করার
উপায় বা নিয়ম বা সূত্র। আমরা এখন আছে কথা, প্রশ্ন হচ্ছে যে তাহলে পরে গণসংখ্যার ঘনত্ব আমরা কিবা কেন বের করব? প্রশ্ন হচ্ছে গণসংখ্যার ঘনত্ব আমরা কেন বের করব যদি অসম শ্রেণীব্যাপ্তি থাকে। এখন দেখো অসম শ্রেণীব্যাপ্তি, শ্রেণী ব্যবধান গুলা কি অসম আছে। শ্রেণী ব্যবধান যদি অসম থাকে তাহলে পরে এখানে দেখো প্রথমে আছে 10, 15, 25, 35। এর আগে যতগুলো উদাহরণ তোমাদেরকে আমি দেখাইছি সবগুলা শ্রেণী ব্যবধান ছিল সমান। এর আগে যতগুলো শ্রেণী তোমাদেরকে দেখাইছি সবগুলো শ্রেণী ব্যবধান ছিল সমান, কিন্তু কিন্তু এখন এই বেলায় আমরা দেখালাম যে এখানে কোথাও শ্রেণী ব্যবধানটা সমান নাই। শ্রেণী ব্যবধানটা সমান নাই, 10, 15, 25, 35, মানে প্রতি ক্ষেত্রে শ্রেণী ব্যবধানটা চেঞ্জ হয়ে গেছে। আর শ্রেণী ব্যবধান যদি এরকম অসম থাকে, শ্রেণী ব্যবধান যদি এরকম অসম থাকে তাহলে পারে এই এই নিবেশন থেকে, এই ধরনের নিবেশন থেকে লেখচিত্র অঙ্কন করা যদি করতে হয় তাহলে পরে আমাদেরকে গণসংখ্যার ঘনত্ব বের করতে হয়। এই লেখচিত্র অঙ্কন করতে হলে পরে গণসংখ্যার ঘনত্ব বের করে আমাদেরকে লেখচিত্র অঙ্কন করতে হয়। লেখচিত্র অঙ্কন করতে যাই আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন হব এবং তখন আমরা এটার প্রয়োগ করে দেখাবো। তো আশা করি গণসংখ্যার ঘনত্ব কিভাবে বের করতে হয় তোমরা বুঝতে পারছো। আর একটা কথা গত ক্লাসে আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে তোমাদের আজকে এখানে বললাম, এখানে নোট দিলাম, দেখো অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে শ্রেণী ব্যবধান ইকুয়াল টু উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, ঠিক আছে, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা হয়, ঠিক আছে। এটাই হচ্ছে উচ্চ সীমা ডিভাইডেড মাইনাস নিম্ন সীমা। এটা হচ্ছে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে শ্রেণী ব্যবধান নির্ণয় করার সূত্র। এটা এটা যদি অসম হয়, যখন অসম হয় তখনই মূলত আমাদের একটা সমস্যা তৈরি হয়, কিন্তু অসম না হলে পরে আমাদের এখানে আর সমস্যা তৈরি হয় না। যার কারণে এই সূত্রটা যদি সবসময় ব্যবহার করি, সমান শ্রেণী ব্যবধান সমান হোক বা অসমান হোক তাতে কোনো সমস্যা নেই, আমরা সবসময় শ্রেণী ব্যবধান নির্ণয় করতে পারবো অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে। আর বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে আমরা যেটা বলেছি, পরপর দুটি শ্রেণীর নিম্ন সীমার পার্থক্যই হবে, পরপর দুইটি শ্রেণীর নিম্ন সীমার পার্থক্যই হবে শ্রেণী ব্যবধান। কোন ক্ষেত্রে? বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে। বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে পরপর দুটি শ্রেণীর নিম্ন সীমার পার্থক্যই হবে শ্রেণী ব্যবধান। তো আমরা উদাহরণটা দেখলাম, উদাহরণটা এখানে করে দেখালাম তোমাদেরকে। তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ, একই বোর্ডে যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনেও একইটাই সম্ভবত দেখতে পাচ্ছ। তো এখন পরবর্তী টপিকে আমরা যাই। পরবর্তী টপিকটা হচ্ছে আপেক্ষিক গণসংখ্যা, রিলেটিভ ফ্রিকোয়েন্সি। আপেক্ষিক গণসংখ্যা বা রিলেটিভ ফ্রিকোয়েন্সি কেবল আমরা কি বুঝবো বা কিভাবে নির্ণয় করব? কোন শ্রেণীর গণসংখ্যাকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে উক্ত শ্রেণীর আপেক্ষিক গণসংখ্যা বলে। কোন শ্রেণীর গণসংখ্যাকে, কোন শ্রেণীর প্রত্যেকটি শ্রেণীর একটা গণসংখ্যা থাকে, তোমরা ইতিপূর্বে বহুবার দেখছো, তাই তো? তো ওই যে গণসংখ্যা, ওই গণসংখ্যাকে মোট গণসংখ্যা, অর্থাৎ গণসংখ্যাগুলোকে যোগ করলে পরে লাস্টের দিকে আমরা কি পাই? গণসংখ্যাকে যোগ করলে লাস্টের দিকে আমরা এন পাই, তাই না? এই যে এন অর্থাৎ মোট তথ্য সংখ্যা বা মোট সংখ্যা কত সেটা পাই। সেটাকে আমরা যদি সেটা দিয়ে ভাগ করলে পরে যে মান পাওয়া যায় তাকে উক্ত শ্রেণীর আপেক্ষিক গণসংখ্যা বলে। তাহলে কি বলবো? কোন শ্রেণীর গণসংখ্যাকে মোট গণসংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে উক্ত শ্রেণীর, কোন যে শ্রেণীর জন্য আমরা নির্ণয় করতে চাই সেই শ্রেণীর আপেক্ষিক গণসংখ্যা হবে। আমরা যদি গাণিতিকভাবে বলতে চাই, আপেক্ষিক গণসংখ্যা ইকুয়াল টু ওই নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ আমরা কোন প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা আলাদা করে আপেক্ষিক গণসংখ্যা হয়। যার কারণে আমরা বলেছি, সংজ্ঞা দিতে যাই বলেছি, ওই নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যা ডিভাইডেড বাই মোট গণসংখ্যা, অর্থাৎ প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল যে শ্রেণী আছে তাদের গণসংখ্যাগুলোকে যোগ করলে পরে পাওয়া যাবে মোট গণসংখ্যা। তো মোট গণসংখ্যাকে দিয়ে যদি ভাগ করি তাহলে পেয়ে যাবো আমরা আপেক্ষিক গণসংখ্যা। তাহলে আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি। আপেক্ষিক গণসংখ্যা করতে হলে পরে আমাদের কি লাগবে? প্রথমে আমরা হচ্ছে যে শ্রেণীব্যাপ্তি লাগবে। শ্রেণীব্যাপ্তি ছাড়া আমাদের তো হবে না, তাই না? আমরা যা বলছি সবকিছুই আছে শ্রেণীব্যাপ্তি সংক্রান্ত কথা বলছি, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি কোথায় থাকে? অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি থাকে। তো শ্রেণীব্যাপ্তি নিয়ে আমরা যেহেতু কথা বলছি, তাহলে পরে আমাদের আপেক্ষিক গণসংখ্যা নির্ণয় করতে হলে পরে যে উপাদানগুলো আমাদেরকে লাগবে সেগুলো হচ্ছে যে শ্রেণী ব্যাপ্তি। প্রথম কথা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি লাগবে, দ্বিতীয় কথা হচ্ছে যে গণসংখ্যা লাগবে,
তৃতীয়ত হচ্ছে যে আপেক্ষিক গণসংখ্যা, 3টা কলাম লাগবে। আপেক্ষিক গণসংখ্যা, তাহলে পরে আমরা শ্রেণীব্যাপ্তি নেই 50 থেকে 60। তোমরা দেখো 50 থেকে 60, তারপর 60 থেকে 70 এবং 70 থেকে 80। এটা আমরা একটা শ্রেণীব্যাপ্তি নিলাম, কাল্পনিক, আমার ইচ্ছা মতো নিয়েছে। এর গণসংখ্যা কত হবে? গণসংখ্যা এটাকে দিলাম 5, তারপরে হচ্ছে 12, তারপরে কি, তারপরে দিলাম হচ্ছে 3। এই টোটাল যোগ করলে কত হবে? n। টোটাল একে আমরা n দিয়ে, গণসংখ্যার সমষ্টিকে n দিয়ে, প্রত্যেক শ্রেণী গণসংখ্যার সমষ্টিগুলোকে আমরা কি n দিয়ে প্রকাশ করি। n = 20। দেখো তো এখানে 20 হয় কিনা? 15, 15 আর 5 হচ্ছে 20, তাহলে পরে 20 হলো। এখন হচ্ছে আমাদের আপেক্ষিক গণসংখ্যা নির্ণয় করতে হবে। আপেক্ষিক গণসংখ্যা নির্ণয় করার সূত্রটা কি? আমরা বলেছি আপেক্ষিক গণসংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে, আপেক্ষিক গণসংখ্যা নির্ণয় করার সূত্র হবে কি? কোন শ্রেণীর গণসংখ্যা ডিভাইডেড বাই মোট গণসংখ্যা। কোন শ্রেণীর গণসংখ্যা ডিভাইডেড বাই মোট গণসংখ্যা। তাহলে পরে কোন শ্রেণীর গণসংখ্যা আর ডিভাইডেড বাই মোট গণসংখ্যা মানে কি? মোট গণসংখ্যা মানে আর কিছুই না n মানে, অর্থাৎ এই যে আমরা হচ্ছে গণসংখ্যার, দেখো এখানে হচ্ছে গণসংখ্যার এই হচ্ছে 50 থেকে 60 এই শ্রেণীর গণসংখ্যা 5, 60 থেকে 70 এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12, 70 থেকে 80 এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 3। এই যে প্রত্যেকটা শ্রেণীর 5, 12, 3 এইগুলা যোগ করলে পরে যেটা পাবো 20। এটাই হবে আমাদের মোট গণসংখ্যা। অর্থাৎ 3টা শ্রেণী আছে আমাদের এখানে, 3টা শ্রেণীর গণসংখ্যাগুলোকে যদি যোগ করলে যা পাবে সেটা হচ্ছে মোট গণসংখ্যা, যেটাকে n দিয়ে প্রকাশ করা হয়। এখন তাহলে পরে আমরা কোন শ্রেণীর, প্রথম শ্রেণী 50 থেকে 60 এই শ্রেণীর আপেক্ষিক গণসংখ্যা যদি নির্ণয় করতে চাই, তাহলে পরে এই শ্রেণীর গণসংখ্যা কত? 5। এই 5 কে মোট গণসংখ্যা হচ্ছে 20, এ দিয়ে ভাগ করতে হবে। 20 দিয়ে ভাগ করলে পরে যেটা পাবো সেটাই হবে হচ্ছে আপেক্ষিক গণসংখ্যা। আপেক্ষিক গণসংখ্যা হচ্ছে 0.25। তারপরে 60 থেকে 70 এই শ্রেণীর আপেক্ষিক গণসংখ্যা যদি নির্ণয় করতে চাই, এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12। 12 কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে পরে যেটা হবে সেটা হবে আপেক্ষিক গণসংখ্যা 0.60। এবং 70 থেকে 80 এই শ্রেণীর আপেক্ষিক গণসংখ্যা যদি নির্ণয় করতে চাই, তাহলে পরে এই শ্রেণীর গণসংখ্যা আছে 3। 3 কে আমরা যদি 20 দিয়ে ভাগ করি তাহলে পরে যেটা পাবে সেটাই হবে এই শ্রেণীর জন্য আপেক্ষিক গণসংখ্যা। অর্থাৎ 0.15 হচ্ছে এই শ্রেণী 70 থেকে 80 এই শ্রেণীর আপেক্ষিক গণসংখ্যা। তাহলে পরে আপেক্ষিক গণসংখ্যা নির্ণয় করতে পারলাম আমরা। আপেক্ষিক গণসংখ্যা নির্ণয় করা শিখলাম। এখন হচ্ছে যে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এবং আপেক্ষিক গণসংখ্যা, এই হচ্ছে আমাদের বিষয়গুলা থাকে। এই বিষয়গুলোকে আমরা মানে কিভাবে এই শ্রেণী অর্থাৎ আপেক্ষিক গণসংখ্যা নির্ণয় করার জন্য আমাদের যে তথ্য অবশ্যই লাগবে সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি লাগবে এবং তার গণসংখ্যা, করসপন্ডিং গণসংখ্যা থাকলেই আমরা আপেক্ষিক গণসংখ্যা নির্ণয় করতে পারবো। তো এখন আপেক্ষিক গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে পারি, কেন নির্ণয় করব আপেক্ষিক গণসংখ্যা? আপেক্ষিক গণসংখ্যা নির্ণয় করার জন্য আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে গণসংখ্যাগুলো অনেক বড় বড় হয়, এই গণসংখ্যার ফিগারটা অনেক বড় বড় হয়। এই অনেক বড় বড় সংখ্যা যখন হয় তখন গ্রাফ বা ছক কাগজে যখন আমরা উপস্থাপন করতে যাই, এটা অনেকটা মানে খুব খারাপ দেখা যায় আর কি, মানে লিখতে অসুবিধা হয়, মানে যার কারণে আমরা এটাকে কি করি, এটাকে ছোট মানে আপেক্ষিক গণসংখ্যায় রূপান্তর করলে পরে এরকম ছোট ছোট দুই ঘরের সংখ্যা হয়ে যায়, কারণ আমরা আরেকটা কথা এখানে বলেই রাখি, আপেক্ষিক গণসংখ্যার যোগফল হবে 1.00। আপেক্ষিক গণসংখ্যার যোগফল হবে 1.00 বা 100%। আপেক্ষিক গণসংখ্যার যোগফল হবে 1.00 অর্থাৎ 1। এইগুলাকে আপেক্ষিক গণসংখ্যাকে আমরা যদি যোগ করি তাহলে তার মান দাঁড়াবে 1, আর যদি শতকরায় প্রকাশ করি সেটা হবে 100%। তার মানে আমরা বলতে যাচ্ছি বা বোঝাতে যাচ্ছি সেটা যে আপেক্ষিক গণসংখ্যা মানে এইখানে যে সংখ্যাগুলো যখন অনেক বড় বড় হয়ে যায়, চেহারাটা অনেক বড় বড় হয়ে যায়, তখন এটাকে আমরা সংক্ষিপ্ত করে আপেক্ষিক গণসংখ্যায় রূপান্তর করি। আপেক্ষিক গণসংখ্যায় রূপান্তর করে এখানে আমরা
ছোট ছোট অঙ্কের মাধ্যমে উপস্থাপন করতে পারি, বা ছক্কাকে যে উপস্থাপন করতে আমাদের সুবিধা হয়। এখন আসি আমরা শতকরা গণসংখ্যা বা শতকরা পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি। শতকরা গণসংখ্যা বা পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি কোন শ্রেণীর গণসংখ্যাকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে মান পাওয়া যায় তাকে উক্ত শ্রেণীর শতকরা গণসংখ্যা বলে। দেখো, শতকরা গণসংখ্যা বা পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি হচ্ছে এমন কোন শ্রেণীর গণসংখ্যাকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে মান পাওয়া যায় তাকে উক্ত শ্রেণীর শতকরা গণসংখ্যা বলে। এক্ষেত্রে সব শ্রেণীর শতকরা গণসংখ্যার যোগফল 1 বা 100% হবে। 100% হবে। আপেক্ষিক গণসংখ্যা 1 হয়, কিন্তু শতকরা হচ্ছে 100% হবে। আমরা এখানে এই আপেক্ষিক গণসংখ্যা বের করার পরে যদি একে 100 দিয়ে গুণ করি, আপেক্ষিক গণসংখ্যাকে তোমরা দেখো, আপেক্ষিক গণসংখ্যা আমরা শতকরা গণসংখ্যা বা পড়াচ্ছিলাম। শতকরা গণসংখ্যাটা কি? শতকরা গণসংখ্যা আর কিছুই না, শতকরা গণসংখ্যা হচ্ছে আপেক্ষিক গণসংখ্যা যেটা আমরা পেয়েছি তাকে যদি 100 দিয়ে গুণ করি, আপেক্ষিক গণসংখ্যা যা পেয়েছি তাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাব শতকরা গণসংখ্যা। আপেক্ষিক গণসংখ্যাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাব শতকরা গণসংখ্যা। তাহলে পরে আমরা কি করব? শতকরা গণসংখ্যা, তাহলে পরে আমাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে যে শ্রেণীব্যাপ্তি লাগবে এবং গণসংখ্যা লাগবে। এই দুইটা উপাদান যদি আমাদের থাকে তাহলে পরে আমরা শতকরা গণসংখ্যা নির্ণয় করতে পারবো। অর্থাৎ শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এই দুইটা উপাদান যদি আমাদের হাতে থাকে, তাহলে পরে আমরা শতকরা গণসংখ্যা নির্ণয় করতে পারবো। অর্থাৎ শতকরা গণসংখ্যার সূত্রটাই হচ্ছে আপেক্ষিক গণসংখ্যা ইনটু 100, অথবা শ্রেণীর গণসংখ্যা ডিভাইডেড বাই মোট গণসংখ্যা ইনটু 100। তাহলে পরে আমরা পেয়ে যাব। তাহলে পরে এখান থেকে আমরা যদি শতকরা গণসংখ্যা বের করতে চাই তাহলে কিভাবে করতে পারি? দেখো, এখান থেকে আমরা গুণ করতে পারি। এটা হচ্ছে 25%, তাই তো? এটা কত হবে? 60%, আর এটা হচ্ছে 15%। এই মিলে মোট, দেখো মোট কত এখানে? মোট এখানে দেখো 100%। এই হচ্ছে শতকরা গণসংখ্যা। শতকরা গণসংখ্যা মোট হবে 100%, আর আপেক্ষিক গণসংখ্যা হচ্ছে মোট হচ্ছে কি? আপেক্ষিক গণসংখ্যার মোট হবে 1, আর এটা যেহেতু শতকরায় প্রকাশ করা হয়েছে যার কারণে এখানে হবে 100%। ঠিক আছে, বুঝতে পারছো? এখানে আমাদের মোট হচ্ছে, এখানে গণসংখ্যার মোট কত? গণসংখ্যার মোট হচ্ছে n = 20, আর এটা আমাদের শ্রেণীব্যাপ্তি। তাহলে শতকরা গণসংখ্যা নির্ণয় করতে হলে পরে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এই দুইটা যে উপাদান আমাদের লাগবে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এই দুইটা উপাদান তো আমাদের হাতে থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি আপেক্ষিক গণসংখ্যা নির্ণয় করতে পারি, আপেক্ষিক গণসংখ্যাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে পরে আমরা পেয়ে যাব শতকরা গণসংখ্যা। তাহলে পরে গণসংখ্যা নিয়ে তোমাদের কথাবার্তা নিশ্চয়ই বুঝতে পারছো, শতকরা গণসংখ্যা নিয়ে। এখন আসি আমরা ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কাকে বলবো, কিভাবে? দেখো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোন গণসংখ্যা নিবেশনে কোন নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যা সহ তার পরবর্তী সব শ্রেণীর গণসংখ্যার সমষ্টি হবে ওই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। কোন গণসংখ্যা নিবেশনের একটি নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যা সহ তার পূর্ববর্তী সব শ্রেণীর গণসংখ্যার সমষ্টি হবে ওই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। অর্থাৎ গণসংখ্যা নিবেশনের শ্রেণীগুলোর গণসংখ্যা পর্যায়ক্রমে, ঊর্ধ্বক্রমে অথবা নিম্নক্রমে যোগ করে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাকেই ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা বলে। অর্থাৎ ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী কেন বললাম? যদি আমরা ঊর্ধ্বক্রমে যোগ করি তাহলে পরে হবে সেটা হচ্ছে
ঊর্ধ্বমুখী ক্রমজড়িত গণসংখ্যা। আর যদি নিম্ন ক্রমে যোগ করি তাহলে হবে নিম্ন ক্রম আর নিম্নমুখী, আবার নিম্নমুখী ক্রমজড়িত গণসংখ্যা। প্রথম শ্রেণীর গণসংখ্যাই হবে ওই শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা। এখন হচ্ছে প্রথম শ্রেণীর যে গণসংখ্যা, প্রথম শ্রেণীর জন্য যে গণসংখ্যা হবে আছে সেটাই হবে ওই শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা। এখন প্রশ্ন আসছে, আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখাবো তোমাদের। আর দ্বিতীয় শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা হবে প্রথম শ্রেণীর গণসংখ্যার সাথে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যার যোগফল। এই ধরনের ক্রমজড়িত গণসংখ্যা হচ্ছে ঊর্ধ্বক্রম যোজিত গণসংখ্যা। আবার শেষ শ্রেণীর গণসংখ্যার সাথে পূর্বের শ্রেণীর গণসংখ্যার যোগফল হলো অধক্রম যোজিত গণসংখ্যা। আমরা দুইটা বিষয় তোমাদেরকে এখানে একটু সারণীর মাধ্যমে দেখাতে চাই। সারণীর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চাই, একটু বোর্ডে তোমরা খেয়াল করো। আমাদের প্রথম লাগবে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, তারপর লাগবে হচ্ছে গণসংখ্যা, তারপর আমরা বের করতে চাই হচ্ছে ক্রমজড়িত গণসংখ্যা। ক্রমজড়িত গণসংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে ঊর্ধ্বক্রম যোজিত গণসংখ্যা আর একটা হচ্ছে অধক্রম যোজিত গণসংখ্যা। ক্রমজড়িত গণসংখ্যা কত প্রকারের কথা বললাম? দুই প্রকার। দুই কি 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 একটা হচ্ছে ঊর্ধ্বক্রমজড়িত গণসংখ্যা আর একটা হচ্ছে অধক্রমজড়িত গণসংখ্যা বা নিম্নমুখী, আর একটা হচ্ছে ঊর্ধ্বমুখী। তাহলে পরে আমরা দুইটাই করে দেখাই তোমাদের। আমরা যদি শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দুইটাই থেকে থাকে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা যদি দুইটাই থেকে থাকে তাহলে পরে, এই মনির ভাই, মনে করা যে আমাদের গণসংখ্যা দেওয়া আছে মনে করো যে আমাদের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে আমাদের ক্ষেত্রে। তাহলে শ্রেণীব্যাপ্তি মনে করো যে 270 থেকে 280, 280 থেকে 290, 290 থেকে 300, 300 থেকে 310, এই মনে করো যে আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। এখন এই শ্রেণীব্যাপ্তি থেকে এর এগেনস্টে আমাদের দেওয়া আছে গণসংখ্যা। এর এগেনস্টে গণসংখ্যা মনে করো যে 4, 6, তারপর আছে 8, তারপর আছে 5। এই হচ্ছে আমাদের গণসংখ্যা দেওয়া আছে। এখান থেকে আমরা বের করতে চাই কি ঊর্ধ্বক্রমযোজিত গণসংখ্যা এবং অধক্রমযোজিত গণসংখ্যা, দুইটাই আমরা বের করে দেখতে চাই। তাহলে পরে আমরা প্রথমেই করে দেখি ঊর্ধ্ব গণসংখ্যা। আমরা আরেকটা করতে চাই হচ্ছে অধ। এখন দেখো, আমাদের ক্রমজড়িত গণসংখ্যা যদি বের করতে চাই, তাহলে পরে আমাদের যে উপাদানগুলো লাগবে, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি থাকতে হবে আর একটা হচ্ছে গণসংখ্যা যদি থাকতে হবে। এই দুইটা যদি থাকে, এই দুইটা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা যদি থাকে, তাহলে পরে আমরা সেখান থেকে ঊর্ধ্বক্রমজড়িত গণসংখ্যা এবং অধক্রমজড়িত গণসংখ্যা, বা যদি শুধু গণসংখ্যা বলে ক্রমজড়িত গণসংখ্যা বলে, তাহলে পরেও সেটা আমরা বের করতে পারবো। ঊর্ধ্বক্রমজড়িত গণসংখ্যা বা অধক্রমজড়িত গণসংখ্যা যদি থাকে তাহলে আমরা যে কোনোটাই বের করতে পারবো। আবার যদি কোনো কিছু ঊর্ধ্বক্রম বা অধক্রম যদি না বলে, তাহলে আমরা কি করব? আমরা শুধু ওটাকে ক্রমজড়িত গণসংখ্যা নামে কলামে নাম দিব এবং সেটা করব হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে। শুধু যদি আমাদেরকে ক্রমজড়িত গণসংখ্যা বের করতে বলে, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে শুধু ঊর্ধ্বক্রমজড়িত গণসংখ্যা বের করব এবং সেই কলামটার নাম দিব হচ্ছে ক্রমজড়িত গণসংখ্যা। ওই দেখেন আপনার বিষয়টা কি।
এখন দেখো ক্রমজড়িত গণসংখ্যা এখন বের করতে চাই। প্রথমে আমরা ঊর্ধ্বক্রমজড়িত গণসংখ্যা বা শুধু ক্রমজড়িত গণসংখ্যা যদি বলে, আমরা শুধু ক্রমজড়িত গণসংখ্যা বলতে ঊর্ধ্বক্রমজড়িত গণসংখ্যাকেই বুঝে থাকি। ক্রমজড়িত গণসংখ্যা বলতে আমরা ঊর্ধ্বক্রমজড়িত গণসংখ্যাকেই বুঝে থাকি। তাহলে পরে আমরা এখন এখান থেকে ক্রমজড়িত গণসংখ্যা, প্রথমটা ঊর্ধ্বক্রমজড়িত গণসংখ্যা বের করেই আমরা বললাম তত্ত্ব আলোচনা করতে যাই, বললাম যে প্রথম শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা ওই শ্রেণীর গণসংখ্যাই, অর্থাৎ 4 এর জন্য প্রথম শ্রেণীর গণসংখ্যা হচ্ছে, অর্থাৎ 70 থেকে 80 এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 4 এবং এই শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা হবে 4। এটা যেহেতু প্রথম শ্রেণী, এটার গণসংখ্যাও হবে 4। এখন এই 4 এখন দ্বিতীয় শ্রেণী অর্থাৎ 280 থেকে 290 এই শ্রেণীর জন্য ক্রমজড়িত গণসংখ্যা বের করতে চাই। যদি আমাদের এইটাই ইচ্ছা থাকে তাহলে পরে আমাদের যে কাজটা করতে হবে, এই 4 আর এই যে 280 থেকে 290 শ্রেণীর যে ক্রমজড়িত গণসংখ্যা, শুধু গণসংখ্যা 6, এই দুটো যোগ করব, যোগ করে যেটা হবে সেটাই হবে এই শ্রেণীর জন্য অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর জন্য ক্রমজড়িত গণসংখ্যা। অর্থাৎ প্রথম থেকে এই দুইটা যোগ করে পরে এখান থেকে লিখলাম এর প্রথম হচ্ছে প্রথম শ্রেণীর জন্য 4 হলো কি জন্য, কারণ তার আগের শ্রেণীতে আর কোনো আগে কোনো শ্রেণীও নাই, তার গণসংখ্যাও নাই, যার কারণে ওই শ্রেণীর গণসংখ্যাই হবে ওই শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা। কিন্তু এই যে 280 থেকে 290 শ্রেণীর যে ক্রমজড়িত গণসংখ্যা বের যদি করতে চাই, এই শ্রেণীর গণসংখ্যা 6, এই 6 তার সাথে আবার কি আছে, তার আগে একটা শ্রেণী আছে এবং তার গণসংখ্যা আছে, যার কারণে উপর থেকে প্রথম থেকে শুরু করে ওই শ্রেণীর পর্যন্ত যতগুলো গণসংখ্যা আছে সবগুলো যদি যোগ করে লিখি তাহলে পেয়ে যাব আমরা ওই শ্রেণীর জন্য ক্রমজড়িত গণসংখ্যা। এখন দেখো ক্রমজড়িত গণসংখ্যা আমরা এখান থেকে বের করলাম। এখন তৃতীয় শ্রেণী 290 থেকে 300 শ্রেণীর জন্য গণসংখ্যা, ক্রমজড়িত গণসংখ্যা বের করতে চাই, তাহলে পরে এই শ্রেণী পর্যন্ত যোগ করতে হবে। প্রথম থেকে শুরু করে এই শ্রেণী পর্যন্ত আমাদেরকে নিতে হবে। তাহলে পরে আমাদেরকে কত দূর পর্যন্ত যোগ করতে হবে, 4 যোগ 6 যোগ 8 সমান 18। এই হচ্ছে তৃতীয় শ্রেণীর জন্য ক্রমজড়িত গণসংখ্যা। এখন আমরা যদি চতুর্থ শ্রেণী অর্থাৎ সর্বশেষ শ্রেণীর জন্য গণসংখ্যা, ক্রমজড়িত গণসংখ্যা বের করতে চাই, তাহলে পরে আমাদের কি প্রথম থেকে সর্বশেষ শ্রেণী পর্যন্ত যে গণসংখ্যা আছে সেগুলাকে যোগ করলে পরেই পেয়ে যাব ক্রমজড়িত গণসংখ্যা ওই সর্বশেষ শ্রেণীর জন্য। তাহলে পরে 4 যোগ 6 যোগ 8 যোগ 5, তাহলে পরে যা হবে তাই হবে আমাদের ক্রমজড়িত গণসংখ্যা। এখন মোট ক্রমজড়িত গণসংখ্যার যেটা সর্বশেষ শ্রেণীতে যে মানটা পাবো, এখানে আমাদের n ইকুয়াল টু গণসংখ্যার সমষ্টি যেটা n ইকুয়াল টু a সমান হবে। দেখো এখানে n ইকুয়াল টু 23, এখানে সর্বশেষ শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যাও 23। তার মানে এটা যদি মিল না থাকে তাহলে আমাদের বুঝতে হবে ক্রমজড়িত গণসংখ্যা করতে আমাদের কোথাও ভুল হয়েছে। ঠিক আছে, যদি এর কম বেশি হয়ে যায়, এখানে 23 আর এখানে 23, এটা যদি ক্রস চেকিং না হয়, ক্রস চেকিং অর্থাৎ মিলে না যায়, তাহলে পরে আমাদের বুঝতে হবে যে এখানে ক্রমজড়িত গণসংখ্যা করতে আমাদের ভুল হয়েছে। এখন আমরা এটা ঊর্ধ্বক্রমজড়িত গণসংখ্যা, আর আমরা বলেছি ক্রমজড়িত, শুধু ক্রমজড়িত গণসংখ্যা যদি বলে থাকে তাহলে পরে আমরা ঊর্ধ্বক্রমজড়িত গণসংখ্যাকেই বুঝে থাকি। যদি আমাদের প্রশ্নে বলে ক্রমজড়িত গণসংখ্যা বের করতে, তাহলে পরে আমরা এইটাকে ঊর্ধ্ব কেটে দিয়ে ক্রমজড়িত গণসংখ্যা নাম দিব, ঊর্ধ্ব কেটে দিয়ে ক্রমজড়িত গণসংখ্যা নাম দিব, এবং এটাই হবে আমাদের সেই প্রসিডিউর, এবং এটাই হবে আমাদের কি সেই প্রসিডিউর, যে প্রসিডিউরের মাধ্যমে আমরা ঊর্ধ্বক্রমজড়িত গণসংখ্যা বের করলাম। এখানে তাই হবে আমাদের ক্রমজড়িত গণসংখ্যা। এখন আমরা দেখি, আমরা বলছি ক্রমজড়িত গণসংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে ঊর্ধ্বক্রমজড়িত গণসংখ্যা আর একটা হচ্ছে কি অধক্রমজড়িত গণসংখ্যা। এখন আমরা যদি অধক্রমজড়িত গণসংখ্যা করতে চাই অর্থাৎ নিম্নক্রম, অর্থাৎ আমরা হচ্ছে এটা ছোট থেকে বড়র দিকে গিয়েছি, আর এখন হচ্ছে কি বড় থেকে ছোটর দিকে, মানে কি বড় থেকে ছোটর দিকে যাব। এখন দেখো আমাদের এই কাজটা করতে হলে পরে আমাদের যেতে হয় নিচের থেকে, সর্বশেষ শ্রেণী থেকে আমাদের যোগের প্রক্রিয়াটা শুরু করতে হয়। তো সর্বশেষ শ্রেণী 300 থেকে 310, এটা হচ্ছে আমাদের সর্বশেষ শ্রেণী। এই শ্রেণীর জন্য গণসংখ্যা যদি আমাদের কত 5, তার মানে এই যে সর্বশেষ শ্রেণীর যে গণসংখ্যা 5, এটাই হবে আমাদের
এটাই হবে আমাদের অধক্রমজড়িত গণসংখ্যার প্রথম গণসংখ্যা। তার মানে এটা হচ্ছে এর নিচে আর কোনো শ্রেণী নাই, যার কারণে এই শ্রেণীর গণসংখ্যাই হবে অধক্রমজড়িত গণসংখ্যার জন্য প্রথম গণসংখ্যা। আমরা বলেছিলাম যে এই বেলায় ঊর্ধ্বক্রমজড়িত গণসংখ্যার ক্ষেত্রে বলেছিলাম যে প্রথম শ্রেণীর গণসংখ্যাই হবে ওই শ্রেণীর জন্য ঊর্ধ্বক্রমজড়িত গণসংখ্যা। ঠিক আমরা বলছি তাই, তেমনই ভাবে তার সাথে মিলাই বলছি সর্বশেষ শ্রেণীর গণসংখ্যাই হবে অধক্রমজড়িত গণসংখ্যা অর্থাৎ 300 থেকে সর্বশেষ শ্রেণীর গণসংখ্যাই হবে ওই শ্রেণীর জন্য অধক্রমজড়িত গণসংখ্যা। সর্বশেষ শ্রেণীর গণসংখ্যাই হবে ওই শ্রেণীর জন্য অধক্রমজড়িত গণসংখ্যা। এখন আমরা তার ইমিডিয়েট আগের যে শ্রেণীর গণসংখ্যা হবে, তাহলে পরে 5 যোগ 8, এটা কি আছে এখানে হচ্ছে 5 আর এটা হচ্ছে 8, এই 5 আর 8 যোগ করলে যা হবে সেটাই হবে এই শ্রেণীর জন্য অধক্রমজড়িত গণসংখ্যা। তারপরে এই 6 শ্রেণীতে অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর জন্য যে গণসংখ্যা, তাহলে পরে 5 8 যোগ 6 যা হয় তাই হবে আমাদের এই শ্রেণীর জন্য অধক্রমজড়িত গণসংখ্যা। এখন আমরা এই সর্বশেষ থেকে শুরু করে প্রথম পর্যন্ত যা আছে তাই যদি করি, তাহলে পরে পেয়ে যাব প্রথম শ্রেণীর জন্য অধক্রমজড়িত গণসংখ্যা। এক্ষেত্রে দেখো এই n এর মান আর এই প্রথম শ্রেণীর মান সমান হবে। এক্ষেত্রে দেখো n এর মান এবং প্রথম শ্রেণীর জন্য যে মান, এই দুইটা কি সমান হবে। যদি সমান না হয় তাহলে বুঝতে হবে আমাদের যোগ করতে কোথাও ভুল হয়েছে। এটা যদি সমান না হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটাকে এখানে যোগ করতে কিছুটা ভুল হয়েছে এটা। তারপরে এখন দেখো এইখানে যদি আমরা দেখি 4, এটা ঊর্ধ্বক্রম কেন? ছোট ঊর্ধ্বক্রম বলতে আমরা বুঝি ছোট থেকে বড়র দিকে অগ্রসর হওয়া। ঊর্ধ্বক্রম বলতে অ্যাসেন্ডিং অর্ডার, ঊর্ধ্বক্রম মানে অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট থেকে বড়। এখানে দেখো 4, 10, 18, 23 অর্থাৎ ছোট থেকে বড়র দিকে সাজায় লেখা হয়েছে। আর অধক্রম বা ডিসেন্ডিং অর্ডার বলতে আমরা বুঝি বড় থেকে ছোটর দিকে সাজায়। ডিসেন্ডিং অর্ডার বা অধক্রম বলতে আমরা বুঝি বড় থেকে ছোটর দিকে সাজায় লেখা। এখানে দেখো 23, 19, 13, 5, তার মানে কি ছোট থেকে বড়র দিকে সাজায় লিখেছি, তাই তো? যার কারণে আমরা এই ধরনের নাম হয়েছে। আর যদি শুধু ক্রমজড়িত গণসংখ্যা বলি তাহলে তো আমরা বললামই আর কিছুই না, ক্রমজড়িত গণসংখ্যা মানে ঊর্ধ্বক্রমজড়িত গণসংখ্যাকে আমরা বুঝে থাকি। ঠিক আছে, যদি প্রশ্নে স্পেসিফিক ভাবে যদি বলে না দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো ঊর্ধ্বক্রমজড়িত গণসংখ্যাটাই হচ্ছে ক্রমজড়িত গণসংখ্যা। তাহলে পরে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের জন্য, তো এটা নিশ্চয়ই বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো তাহলে মন্তব্য করো, আমরা ক্লাসের শেষের দিকে এটা বুঝাই দেওয়ার চেষ্টা করছি। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী টপিকটাতে আলোচনা শুরু করতে যাচ্ছি। পরবর্তী টপিকটা হচ্ছে প্রকৃত শ্রেণীসীমা, রিয়েল ক্লাস বাউন্ডারি অর লিমিটস। তোমরা এই কাজটা অনেকেই করেছো তো নিচের ক্লাসগুলোতে, তোমাদের যে পরিসংখ্যান চলে এসেছে লেভেলে বা তার নিচের ক্লাসগুলোতে, সেখানে তোমরা করেছো। তো এখন তো করলে পরে এটা বিষয়টা কি তোমরা বুঝতে পারো কিনা সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। মনে করো যে অন্তর্ভুক্ত শ্রেণীব্যাপ্তি আমরা গত ক্লাসে পড়াইছি তোমাদের। অন্তর্ভুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে তোমাদের কোনো ডাউট থাকার কথা না। অন্তর্ভুক্ত শ্রেণীব্যাপ্তি, আমরা শ্রেণীব্যাপ্তি হচ্ছে দুই প্রকারের কথা বলছিলাম, একটা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি আর একটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। দুইটা পদ্ধতির মাধ্যমে আমরা শ্রেণীব্যাপ্তি বা গণসংখ্যা নিবেশন প্রস্তুত করতে পারি। তো অন্তর্ভুক্ত শ্রেণীব্যাপ্তি বিশিষ্ট গণসংখ্যা নিবেশনের কোন শ্রেণীর উচ্চসীমা ও তার পরবর্তী শ্রেণীর নিম্নসীমার পার্থক্যকে 2 দ্বারা ভাগ করে ভাগফলকে ওই শ্রেণীর নিম্নসীমা হতে বিয়োগ করে এবং উচ্চসীমার সাথে যোগ করে যে নিম্নসীমা ও উচ্চসীমা পাওয়া যায় তাকে ওই শ্রেণীর প্রকৃত নিম্নসীমা ও উচ্চসীমা বলে। দেখো একটু আমরা যদি গাণিতিক ভাষাগতভাবে যতই কঠিন মনে হচ্ছে,
কিন্তু গাণিতিক ভাবে খুবই সহজ হবে তোমাদের কাছে। দেখো, অন্তর্ভুক্ত শ্রেণী ব্যাপ্তি বিশিষ্ট, তাহলে পরে প্রকৃত শ্রেণী সীমা কখন নির্ণয় করব? যদি অন্তর্ভুক্ত শ্রেণী ব্যাপ্তি বিশিষ্ট কিছু থাকে, তাহলে পরে আমাদের প্রকৃত শ্রেণী সীমা নির্ণয় করার প্রশ্ন উঠতে পারে। ঠিক আছে, আমি আরেকটু এই নিয়ে কথা বলছি। তারপর নিবেশনের কোন শ্রেণীর উচ্চসীমা, কোন শ্রেণীর যে উচ্চসীমা এবং তার পরবর্তী শ্রেণীর নিম্নসীমার পার্থক্য, প্রথম শ্রেণীর যে উচ্চসীমা এবং তার পরবর্তী শ্রেণীর যে নিম্নসীমা, তার পার্থক্যকে 2 দিয়ে ভাগ করতে হবে। পার্থক্য মানে বিয়োগ করতে হবে, প্রথমে বিয়োগ করার পর 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে পরে ওই ভাগ করে ওই শ্রেণীর নিম্নসীমা হতে বিয়োগ, ভাগফল যা পাওয়া যাবে ওই শ্রেণীর নিম্নসীমা হতে বিয়োগ করতে হবে এবং উচ্চসীমার সাথে ওই যে ভাগফল যা পেলাম তাই যোগ করতে হবে। যোগ করার ফলে নতুন একটা নিম্নসীমা এবং নতুন একটা উচ্চসীমা পাওয়া যাবে, তাকে উক্ত শ্রেণীর প্রকৃত নিম্নসীমা বা উচ্চসীমা বলা হবে। একটু গাণিতিক ভাবে যদি আমরা আরো বলতে চাই, মনে করো যে উচ্চসীমা এবং নিম্নসীমার পার্থক্য হচ্ছে কোন শ্রেণীর উচ্চসীমা কোন শ্রেণীর উচ্চসীমা মাইনাস নিম্নসীমা, এই পার্থক্য আমরা বললাম হচ্ছে ডি। ডি কোথা থেকে আসলে? ডিফারেন্স থেকে ডি আনলাম। ঠিক আছে, পার্থক্য মানে ডিফারেন্স, ডিফারেন্স থেকে বিয়োগফল। এখান থেকে আমরা যদি এটা যদি ডি হয়, মনে করে ধরে নিচ্ছি বা যদি, তাহলে পরে প্রকৃত নিম্নসীমা হবে, প্রকৃত নিম্নসীমা হবে এই যে পার্থক্য, এই পার্থক্য নিম্নসীমা থেকে, এখন নিম্নসীমা মাইনাস ডি বাই 2, অর্থাৎ পার্থক্য যা পেলাম, পার্থক্য পেলাম ডি, একে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করার পর ওই শ্রেণীর যে নিম্নসীমা ছিল, আগের যে প্রথম অবস্থায় যে নিম্নসীমা ছিল, তাকে আমরা যদি তার থেকে যদি আমরা এই ডি বাই 2 বিয়োগ করি, তাহলে পরে যেটা পাবো সেটাই হবে প্রকৃত নিম্নসীমা। তারপরে আমরা যদি প্রকৃত উচ্চসীমা যদি বের করতে চাই, তাহলে পরে উচ্চসীমা প্লাস ডি বাই 2, এটা হবে প্লাস আর এটা হবে মাইনাস। উচ্চসীমার সাথে ডি বাই 2 যোগ করতে হবে আর নিম্নসীমার থেকে ডি বাই 2 বিয়োগ করতে হবে। তাহলে পরে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের প্রকৃত উচ্চসীমা এবং প্রকৃত নিম্নসীমা। এখন এই প্রকৃত উচ্চসীমা এবং প্রকৃত নিম্নসীমা বের করার উদ্দেশ্য কি উদ্দেশ্যে আমরা এই কাজটা করব? আমরা জানি অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন যদি করি, সেটা হচ্ছে বিচ্ছিন্ন হয়। সেটা কি? বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন হয়ে যায়। অন্তর্ভুক্ত পদ্ধতিতে যদি করি তাহলে পরে সেটা হয়ে যায় বিচ্ছিন্ন। কিন্তু অনেক সময় আমাদের দেখা যায় বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন দেওয়া আছে, কিন্তু সেখানে আমাদের এমন একটা প্রবলেম পরবর্তীতে প্রশ্ন দেওয়া আছে, যে প্রশ্নটাকে আনসার করতে হলে আমাদেরকে অবশ্যই একটা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন দরকার। সেখান থেকে কি হয়, আমাদের অবশ্যই একটা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন দরকার। তো সেক্ষেত্রে আমাদের এই পদ্ধতি, এই প্রকৃত নিম্ন সীমা বা প্রকৃত উচ্চ সীমা বের করার ফলে আমাদেরকে গণসংখ্যা নিবেশনটা কি হয়ে যায়? গণসংখ্যা নিবেশনটা আমাদের অবিচ্ছিন্ন হয়ে যায়। কিভাবে হয়ে যায় আমরা এখনই গাণিতিক উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাই দিচ্ছি যে অবিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনকে আমরা যদি অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনে রূপান্তর করতে চাই, তাহলে প্রকৃত শ্রেণীসীমা বা ক্লাস বাউন্ডারিজ বের করতে হবে। ক্লাস বাউন্ডারিজ, প্রকৃত উচ্চ সীমা বা প্রকৃত শ্রেণীসীমাকে আমরা শ্রেণী সীমানা বলতে পারি। কি বলতে পারি? শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা বলতে পারি, ক্লাস বাউন্ডারিজ। ক্লাস বাউন্ডারিজের আরেকটা নাম আছে শ্রেণী সীমানা। শ্রেণী এটাকে আবার বলতে পারি আমরা কি? প্রকৃত শ্রেণী সীমা অথবা শ্রেণী সীমানা। ঠিক আছে, শ্রেণী সীমানা বললে এর সাথে আর প্রকৃত শব্দটা যুক্ত থাকে না। শ্রেণী সীমানা আর হচ্ছে এটা শ্রেণী সীমানা যদি না বলি তাহলে বলতে পারি প্রকৃত শ্রেণী সীমা। দুইটা নামেই ডাকা হয়। এটাকে
দুইটা নামেই ডাকা হয়। তো তোমরা একটু খেয়াল রাখবা যে শ্রেণী সীমানা বললে পরে আবার তোমরা মনে করো না যে এটা আমাদের পড়ানো হয় নাই বা এটা বোঝানো হয় নাই। শ্রেণী সীমানা আর প্রকৃত শ্রেণী সীমা একই বিষয়, ঠিক আছে? তো আমরা একটা গাণিতিক উদাহরণের মাধ্যমে এটা দেখতে চাই, তাহলে পরে আমাদের কাছে বিষয়টা অত্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী সীমা আমাদের যদি দেওয়া থাকে, শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে, তার হচ্ছে শ্রেণী ব্যাপ্তিকে আমরা শ্রেণী সীমাও বলতে পারি। শ্রেণী সীমা যদি দেওয়া থাকে তাহলে পরে আমাদেরকে বের করতে হবে প্রকৃত শ্রেণী সীমা। শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী সীমা দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে হচ্ছে প্রকৃত শ্রেণী সীমা। প্রকৃত শ্রেণী সীমা আমাদেরকে বের করতে হবে। আমাদের এখন বের করি, আমরা বলছি শ্রেণী সীমা যদি আমাদের বের করতে চাই বা করতে চাই তাহলে পরে আমাদের যে উপাদানগুলো লাগবে, এক নম্বর হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতিতে শ্রেণীব্যাপ্তি বিশিষ্ট একটি গণসংখ্যা নিবেশন। কি থাকবে? একটা অন্তর্ভুক্ত পদ্ধতির মাধ্যমে গণসংখ্যা নিবেশন হতে হবে। প্রথম শর্তই হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতির মাধ্যমে একটা গণসংখ্যা নিবেশন থাকতে হবে। এখন যদি তোমরা প্রশ্ন করো যে বহির্ভুক্ত থাকলে অসুবিধা কোথায়, আমরা বিষয়টা হচ্ছে যে বহির্ভুক্ত পদ্ধতি মানে অন্তর্ভুক্ত পদ্ধতিকে বহির্ভুক্ত পদ্ধতির মতো করে রূপান্তর করতেই মূলত হচ্ছে আমরা এই প্রকৃত শ্রেণী সীমানা বের করে থাকি। এখানে একটু উদাহরণ দেখলে বুঝতে পারবা। 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, এই হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। এখন এই শ্রেণীব্যাপ্তিটা দেখে তোমরা বলো তো এটা অন্তর্ভুক্ত পদ্ধতির মাধ্যমে হয়েছে নাকি অন্তর্ভুক্ত পদ্ধতির শ্রেণীব্যাপ্তি নাকি বহির্ভুক্ত পদ্ধতির শ্রেণীব্যাপ্তি? দেখো তো। এটা হচ্ছে আমি বলে দিচ্ছি যে এটা অন্তর্ভুক্ত পদ্ধতির। কারণ কি? অন্তর্ভুক্ত পদ্ধতিতে আমরা যে বিষয়গুলো বলেছি, প্রথম শ্রেণীর বা কোন শ্রেণীর উচ্চ সীমা তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা দুইটা একই সংখ্যা হয় না অন্তর্ভুক্ত পদ্ধতিতে। কিন্তু বহির্ভুক্ত পদ্ধতির ক্ষেত্রে কোন শ্রেণীর উচ্চ সীমা এবং তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা একই সংখ্যা হয়। যেহেতু একই সংখ্যা হয় নাই, তার মানে বুঝতে হবে এটা যে কি অন্তর্ভুক্ত পদ্ধতির মাধ্যমে হয়েছে। আবার হচ্ছে যে দেখো পরপর অন্তর্ভুক্ত পদ্ধতির মাধ্যমে শ্রেণী ব্যবধান নির্ণয় করতে পরপর দুটি শ্রেণীর নিম্ন সীমার পার্থক্য, পার্থক্যটাই হবে হচ্ছে শ্রেণী ব্যবধান। দেখো এক্ষেত্রেও শ্রেণী ব্যবধান 10, এক্ষেত্রেও শ্রেণী ব্যবধান 10, ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে যে কাজটা আমাদের করতে হবে সে প্রকৃত শ্রেণী সীমানা নির্ণয় করার জন্য এই দেখো এই কোন শ্রেণীর নিম্ন প্রকৃত শ্রেণী সীমানা যদি আমাদের বের করতে চাই তাহলে ডিফারেন্সটা করতে হবে কোন শ্রেণীর নিম্ন সীমা এবং তার পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমার পার্থক্য। কোন শ্রেণীর নিম্ন সীমা যদি হয়, এখানে দেখো আমাদের এই উদাহরণের প্রেক্ষিতে দেখো যে কোন শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে, আমরা মাঝেরটা নিলে আমাদের সুবিধা। এই দেখো 30 হচ্ছে এই শ্রেণীর জন্য নিম্ন সীমা। 30 ডি বের করবো আমরা, ডি ইকুয়াল টু 30 হচ্ছে কোন শ্রেণীর নিম্ন সীমা এবং তার পূর্ববর্তী মানে কি তার আগের শ্রেণীর উচ্চ সীমা। তার আগের শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 29, অর্থাৎ 30 মাইনাস 29, ঠিক আছে? 30 মাইনাস 29 মানে হচ্ছে কত? 1। এই এখন হচ্ছে আমাদের বের করতে হবে 1/2 মানে ডি এর মান বের হচ্ছে 1। এখন এটাকে আমার d/2 মানে 1/2 মানে কি 0.05। আমরা এরকম করেছি বলেই সবসময় যে আমাদের এখানে 1 ব্যবধান নাও থাকতে পারে, যদি অন্য কিছু থাকে ব্যবধানটা আমরা
সেরকম হতো এখানে ডি, আমরা যার কারণে এখানে বের করে নেব, ডি কে আমাদেরকে বের করে নিতে, ব্যবধান যদি অন্যরকম হয় তাহলে পরে সেটাকে বিয়োগ করে কন্টিনিউয়াস করতে হবে। এখন দেখি, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখন পয়েন্ট এই ক্ষেত্রে আসলে আমাদের 0.5, তার মানে কি 0.5 মানে এখন আমাদের প্রকৃত শ্রেণী সীমা বের করতে হবে। 0.5 কি করতে হবে, কোন শ্রেণীর নিম্ন সীমা থেকে বিয়োগ করতে হবে, কোন শ্রেণীর নিম্ন সীমা থেকে বিয়োগ করতে হবে 0.5, তার মানে প্রথম শ্রেণীর জন্য আমরা করি 20 মাইনাস 0.5, তার মানে কত দাঁড়ালো এখানে 19.50। আর এখান থেকে আমরা কি করতে পারবো, উচ্চ সীমা থেকে 0.5 যোগ করব, তাহলে উচ্চ সীমা হচ্ছে 29, তার সাথে 0.5 যোগ করব, তাহলে কত দাঁড়ায় 29.5। এইটা হলো আমাদের প্রথম শ্রেণীর জন্য প্রকৃত, তাহলে পরে কি এইটা হচ্ছে, দেখো এটা হচ্ছে নিম্ন সীমা আর এটা হচ্ছে উচ্চ সীমা, তাহলে পরে এটাকে নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করলাম আর উচ্চ সীমা থেকে 0.5 যোগ করলাম, যোগ করে আমরা প্রকৃত শ্রেণী সীমা বের করলাম বা শ্রেণী সীমানা বের করলাম। দ্বিতীয় শ্রেণীর জন্য আমরা একই কাজ করি, তাহলে পরে 30 আছে, 30 থেকে যদি আমরা 0.5 বিয়োগ করি তাহলে পরে 29.5, এখন আর এটা হচ্ছে 39 থেকে আমরা এখানে কি করব, যোগ করব, 39.5 হবে, তাই তো 0.5 যোগ করব, এখানেও আমরা তাই করতে পারি, 39.5 মাইনাস হচ্ছে 49.5, ঠিক আছে। যোগ বিয়োগ করলে পরে এটা তোমরা বুঝছো, প্রথমটা বিয়োগ করে দেখাই দিছি, পরেরটা সোজাসুজি লিখে ফেললাম। এখন দেখো তো এটা যদি আমরা সুন্দর করে আবার লিখি তাহলে পরে দেখো তো কিভাবে বোঝা যায় নাকি যে 19.5 29.5 29.5 39.5 39.5 49.5, তাহলে দেখো তো এটা কন্টিনিউয়াস হয়ে গেছে কিনা, কোন বিষয়টি কি বাদ পড়ছে এখানে, কোন বিষয়টা বাদ পড়ে নাই, দেখো এখানে কোন একটা সংখ্যা বাদ পড়ে নাই। এখন আরো দেখো এটা বহির্ভুক্ত পদ্ধতিতে যে রূপান্তর হয়েছে, দেখো তার প্রমাণটা দেখো, বহির্ভুক্ত পদ্ধতিতে রূপান্তর হওয়ার যে প্রমাণ, দেখো এখানে 29.5 কোন শ্রেণীর উচ্চ সীমা এবং তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা একই সংখ্যা হবে, দেখো তো একই সংখ্যা হয়েছে কিনা এই দুইটা, কোন শ্রেণীর উচ্চ সীমা এবং তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা কি একই সংখ্যা হয়েছে কিনা, দেখো এই দেখো এখানে 39.5 এবং এখানে নিম্ন সীমাটা কি 39.5, তার মানে কি কোন শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা, আমরা বলেছিলাম বহির্ভুক্ত পদ্ধতিতে কোন শ্রেণীর উচ্চ সীমা এবং তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা একই সংখ্যা হবে, তার মানে কি আমরা যদি অন্তর্ভুক্ত পদ্ধতির কোন গণসংখ্যা নিবেশনকে বহির্ভুক্ত পদ্ধতিতে রূপান্তর করতে চাই, তাহলে পরে অন্তর্ভুক্ত পদ্ধতির কোন গণসংখ্যা নিবেশনকে আমরা যদি বহির্ভুক্ত পদ্ধতিতে রূপান্তর করতে চাই তাহলে হয়ে যাবে আমরা তাকে প্রকৃত শ্রেণীসীমা করতে পারি। 2 নম্বর কথা, কোন বিচ্ছিন্ন বা ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা গণসংখ্যা নিবেশনকে যদি আমরা কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনে নিবেশনে রূপান্তর করতে চাই তাহলে হবে আমাদেরকে প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করতে হবে। এখন দেখো 19.5 থেকে 39.5 এর মাঝে কোন সংখ্যা বাদ পড়ছে কিনা, দেখো কোন সংখ্যাই বাদ পড়ে নাই, পড়ছে এখানে কোন সংখ্যাই বাদ পড়ে নাই, কারণ কি, কারণ এখানে দেখো যে প্রথম যেটা শ্রেণীব্যাপ্তি ছিল অন্তর্ভুক্ত পদ্ধতির মাধ্যমে, সেখানে দেখো 20 থেকে 29 ও 20 থেকে 29, তারপর 30 থেকে 39, এই 29 থেকে 30 এর মাঝে কত সংখ্যা আছে বলতে পারবা? 29 থেকে 30 এর মাঝে কত সংখ্যা আছে? ইনফিনাইট, অসংখ্য কোটি কোটি লক্ষ লক্ষ সংখ্যা আছে এর মাঝে। এই সংখ্যাটা কি ডিসক্রিট হওয়ার কারণে এই সংখ্যাগুলো বাদ পড়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই বেলায় আমরা যখন প্রকৃত শ্রেণীসীমা বের করলাম, দেখো এখানে 19.5 থেকে 49.5 পর্যন্ত একটা সংখ্যাও এখানে বাদ পড়ে নাই, একটা সংখ্যাও
বাদ পড়ে নাই, তার মানে এখানে কন্টিনিউয়াস এ রূপান্তর হয়ে গেছে, মানে অবিচ্ছিন্ন অবিরত চলকে রূপান্তর হয়ে গেছে। যার কারণে এই ধরনের নিবেশনকে আমরা অর্থাৎ বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনকে আমরা যদি অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনে রূপান্তর করতে চাই, তাহলে পারে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণীসীমাকে প্রকৃত শ্রেণীসীমা অথবা শ্রেণী সীমানাতে রূপান্তর করতে হবে। যে নামেই ডাকি না কেন, প্রকৃত শ্রেণীসীমা অথবা শ্রেণী সীমানায় একই জিনিস। ঠিক আছে, কমেন্ট দেখেন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা তোমাদের দেখি তোমরা কে কি কমেন্ট করছো, তোমাদের কমেন্ট গুলোর জবাব দেওয়ার চেষ্টা করি। আবির বলছো, আবির প্রেজেন্ট বলছো, তারপরে কি সালাম দিচ্ছ, নরিন, তারপরে প্রশ্ন করছো নাকি কেউ? শতকরা গণসংখ্যা, শর্মী বলেছে, শর্মী সবসময় প্রশ্ন করো, শর্মী সবসময় প্রশ্ন করো, ধন্যবাদ শর্মীকে। তো স্যার শতকরা গণসংখ্যা কেন প্রয়োজন? প্রয়োজন এজন্যই, আপেক্ষিক গণসংখ্যা যে কারণে প্রয়োজন, শতকরা গণসংখ্যা সেই একই কারণে প্রয়োজন, একই কারণে প্রয়োজন। কারণ কি দেখো, শতকরা আপেক্ষিক গণসংখ্যা থাকে হচ্ছে, আপেক্ষিক গণসংখ্যা থাকে ফ্র্যাকশন আকারে, আপেক্ষিক গণসংখ্যা থাকে ফ্র্যাকশন আকারে, আর শতকরা গণসংখ্যা থাকে পূর্ণ নাম্বারে। অনেকের ভগ্নাংশ দেখলে মাথা নষ্ট হয়ে যায়, গুলায়ে ফেলে। ঠিক আছে, অনেকের ফ্র্যাকশন বা ভগ্নাংশ দেখলে গণসংখ্যা, শতকরা গণসংখ্যা, এই যে মনে করে যে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এই হচ্ছে। এখন এর মনে করে যে আপেক্ষিক গণসংখ্যা 0.25, 0.6, 0.15, এটা হচ্ছে আপেক্ষিক গণসংখ্যা, এটা হচ্ছে শতকরা মানে ভগ্নাংশ মান। এই ভগ্নাংশ মানকে, এই ভগ্নাংশ মান দেখলে অনেকে কি মাথা গোলায় যায়, বুঝতে পারে না। যারা গণিতে অপেক্ষাকৃত একটু দুর্বল, তাদের একটু সমস্যা হতে পারে। তো এই ভগ্নাংশ তাদের জন্য উপায় আরেকটা বিকল্প পদ্ধতি, তাদের জন্য বিকল্প, সেটা হচ্ছে যে তাদের জন্য এটাকে শতকরায় প্রকাশ করে 100 দিয়ে গুণ করো, তাহলে পাবে 25, 25%, 60%, 60%, 15%। ঠিক আছে, এগুলো পূর্ণ সংখ্যায় রূপান্তর হয়ে গেল। পূর্ণ দেখতে ভালো লাগে, পূর্ণ সংখ্যায় রূপান্তর হলো। অনেকের মাথায় কি, মাথা যখন কাজ করে, পূর্ণ সংখ্যায় রূপান্তর হয়ে গেলে মাথা কাজ করে। মনে করো যখন আমরা গ্রাফ কাগজে এটা বসাবো, গ্রাফ ছক কাগজে বসাবো, তখন হচ্ছে যে দেখা যায় পূর্ণ সংখ্যাগুলোতে গণনা করতেও সুবিধা হয়। ছক কাগজে যখন আমরা গ্রাফে বসাই, গ্রাফ করতে যাই, তখন এই পূর্ণ সংখ্যাটা বসাইতে সুবিধা, গণনা করতে। প্রতি স্কয়ার সমান যে আমরা ইউনিট ধরে রাখি, তখন হচ্ছে যে আমাদের বসাইতে সুবিধা হয়। যার কারণে আমরা শতকরা গণসংখ্যা নির্ণয় করে থাকি। আপেক্ষিক গণসংখ্যা নির্ণয় করার পরেও যাদের সমস্যা, তারা আমরা শতকরা গণসংখ্যা নির্ণয় করে থাকি। আর আমাদের প্রশ্নে যদি বলেই দেওয়া থাকে যে শতকরা গণসংখ্যা নির্ণয় করো, তাহলে পরে আর আমাদের আর কোনো চয়েস নাই, করতেই হবে। ঠিক আছে, এখন আর কোন প্রশ্ন আছে? নরিন বলেছে অন্তর্ভুক্ত পদ্ধতি, তার আগে কি ছিল আমি বুঝতে পারলাম না প্রশ্নটা। যদি আপেক্ষিক গণসংখ্যা বের করতে বলা হয়, কিন্তু কেউ যদি শতকরা গণসংখ্যা বের করে, তাহলে কি কোনো সমস্যা হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। শতকরা বলা হয়েছে তোমাকে আপেক্ষিক গণসংখ্যা বের করতে, তুমি এক ধাপ অ্যাডভান্স হয়ে যদি শুধুমাত্র শতকরা গণসংখ্যা বের করো, তাহলে পরে হবে না। যদি এমন হয় যে তোমাকে বলা হয়েছে আপেক্ষিক গণসংখ্যা বের করতে, কিন্তু তুমি আপেক্ষিক গণসংখ্যা বের করার পরে আবার শতকরা গণসংখ্যা বের করেছো, তাহলে পরে কি তোমার পরীক্ষা হলে সময় নষ্ট হবে একটু, কিন্তু তুমি পূর্ণ মার্কই পাবে। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে তুমি আপেক্ষিক গণসংখ্যাটা বের করলা না, এই কলামটা বের না করে শুধুমাত্র এই কলামটা বের করলা, তার মানে তোমার প্রশ্নের উত্তর হয় নাই। যদি এই কলাম সহ তারপরে এই কলাম আবার করো, তাহলে এটার জন্য তুমি কি এক্সট্রা খাটুনি খাটলা, কিন্তু এর জন্য কোনো মার্ক নাই তোমার জন্য। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে তোমাদের? আর কোনো প্রশ্ন সম্ভবত নাই, তাহলে পরে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। এর মাঝে এই মাসে সম্ভবত আর তোমাদের সাথে আমার ক্লাস নেই। আগামী বছর ইনশাআল্লাহ আবার দেখা হবে, তোমাদের সাথে কথা হবে।
এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।